একটা ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের একটা কিলিং হবে বা এই ধরনের একটা চক্রান্ত হচ্ছে, এটা আপনার ডিজিএফআই জানবে না, ডিবি জানবে না, এসবি জানবে না, পিলখানার অভ্যন্তরীণ যেটা রাইফেল সিকিউরিটি ইউনিট যেটা ছিল, আরএসইউ ছিল, সে জানবে না, র্যাব ইন্টেলিজেন্স জানবে না, এনএসআই জানবে না, আপনার 6টা গোয়েন্দা সংস্থার একটা গোয়েন্দা সংস্থা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলমোস্ট 4 মান্থস কিছুই জানবে না। দিস ইজ অ্যাবসার্ড। তাপসের সাথে তাদের একাধিক মিটিং করেছে, নানকের বাসায় মিটিং করেছে, শেখ সেলিমের বাসায় একাধিকবার মিটিং করেছে, তোরাব আলীর বাসাতে আয়োজন করা হয়েছে, কসাই পর্যন্ত ভাড়া করা হয়েছে যে স্লটার কিভাবে করা হবে, মাংস কেটে সেগুলাকে যাতে ট্রেস করতে না পারে। এভরিথিং ওয়াজ রিভিল দ্যাট টাইম। কসাইকে 10,000 টাকাও দেওয়া হয়েছে সেই সময়। তো সেটা যদি আমাদের সেই সময় গোয়েন্দা সংস্থার দায়িত্বরত যারা ছিল, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যারাই ছিল, তারা যদি বলে আমরা জানি না, ইজ অ্যাবসোলিউট লাই। প্রত্যেকে জানে এবং প্রত্যেকে এই ষড়যন্ত্রের অংশীদার। বাংলাদেশে যতগুলা বিডিআর ব্যাটালিয়ন আছে, অলমোস্ট 90% বিওপিতে ইন্ডিয়ান বিএসএফ তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করছে এবং সেই পিরিয়ডে 25 এবং 26 তারিখে তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন সিগন্যাল মেসেজের মাধ্যমে, হাই ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তারা আমাদের বিডিআর সৈনিকদেরকে নানা ধরনের গুজব দিয়েছে এবং তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যেন তারা সেই সব ব্যাটালিয়নে যেন বিদ্রোহ করে, আর্মি অফিসারদেরকে যেন কিলিং করে। একজন হচ্ছে যিনি বিডিআর মসজিদের ইমাম ছিলেন, পেশ ইমাম, এবং আর 2জন বিডিআর সৈনিক যারা ছিল, দে ওয়ার দ্য ভাইটাল উইটনেস। তারা অনেক কিছু দেখছে, স্পেশালি ইমাম সাহেব, এবং তাদের 3 জনের মৃত্যুটাই খুব রহস্যজনক। এবং মোর ইন্টারেস্টিংলি, এই তাদের মৃত্যু হওয়ার পরে তাদের লাশ খুব দ্রুততার সাথে দাফন করা হয়েছে এবং এটা নিয়ে ফার্দার কোনো ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়নি। ওনার স্টেটমেন্টটা ছিল এটা যে উনি যেহেতু জুম্মার নামাজ পড়াতেন বিডিআর মসজিদের ভিতরে, উনি বলেছিলেন যে ব্যারিস্টার ফজলুল তাপস প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে ডিসেম্বর মাসে উনি বিডিআর সৈনিকদের সাথে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মসজিদের ভিতরে মিটিং করতেন। এটা উনি সরাসরি বলেছেন এবং সেখানে উনি এটাও বলেছেন যে যেসব সৈনিকদের সাথে উনি মিটিং করতেন, এমন অনেক সৈনিককে উনি সরাসরি কিলিং এর সাথে দেখেছেন। এখন আপনি কি মনে করেন কেন এই অফিসারগুলোকে তখন বাধা কেন দেয়? এটা কি আর্মিও কি ছিল এই ষড়যন্ত্রের সাথে? অবশ্যই অবশ্যই। কারণ একটা কথা আমি আগেও বলছি যে কারণ আমি যখন পরবর্তীতে এটার তদন্ত কার্যক্রমের সমন্বয়কারী অফিসার হলাম, তখন তো আমি পিলখানার বিভিন্ন ঘটনা যারা তদন্ত করছে, র্যাব একটা ছায়া তদন্ত করতেছিল, তাদের অফিসিয়াল পারমিশন ছিল না। এর বাইরে সেনাবাহিনী তদন্ত করছে, আপনার পুলিশের পক্ষ থেকে তৎকালীন ছিল মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন, দ্য 2 ভেটারানস অফ দ্যাট পুলিশ, তারা তদন্ত করছে। আবার ভিতরে পিলখানার তৎকালীন বিডিআর এর পক্ষ থেকেও একটা ইন্টারনাল তদন্ত হয়েছে। এর বাইরেও একটা তদন্ত হয়েছে, খুব গোপন তদন্ত, সেটা আমি আপনাকে পরে বলবো যে এইটা আসলে খুব কম মানুষ জানে। এবং ইনফ্যাক্ট এরপরে যে বিডিআর এর যে ট্রায়ালগুলো যেগুলো হয়েছে, সেইটা হয়েছে ওই গোপন তদন্তের প্রেক্ষাপটে। এবং এই গোপন তদন্তটা করছে মাত্র 2জন মানুষ, মানে তারা সমস্ত তদন্তের রিপোর্ট এবং সবকিছু নিয়ে তারা তাদের মতো একটা করে রিপোর্ট করছেন এবং সেটাতে জড়িত ছিল লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এবং তৎকালীন ডিজি বিডিআর মনিরুল ইসলাম। এবং এই সমস্ত রিপোর্টগুলো যেহেতু আমার কাছে আসতো, তো আমি তখন এই চিত্রটা আমি দেখতাম যে কে কিভাবে কোন জিনিসগুলাকে, যেমন মনিরুল ইসলাম বা পুলিশের যে ছিল আবুল কাহার আকন, তারা প্রথমেই সমস্ত আওয়ামী লীগের রাজনৈতিক ইনভলভমেন্ট যারা ছিল বা তাদের এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। গোপালগঞ্জে যাদের বাড়ি আছে তাদেরকে অলমোস্ট বাদ দিয়ে দিছে। সো তাদের কাছ থেকে যে প্রোডাকশনটা বের হয়েছে, এটা হচ্ছে তাদের সাজানো একটা বিষয়। সেখানে আবার বিএনপির নাসিরউদ্দিন পিন্টু বা আরো কিছু নেতা টেতা এদেরকে ঢুকানোর তারা চেষ্টা করছে। তারা তাদের মতো গল্প কাহিনী রচনা করে করছে, যেগুলো আপনি অন্য তদন্তে আপনি দেখতে পাবেন না, অনুপস্থিত। আবার এইগুলাকেই আপনার মিডিয়াতে তারা বেশি করে প্রকাশ করছে তাদের রাজনৈতিক অভিলাষ বা অন্য কিছুকে এস্টাবলিশ করার জন্য, যার ফলে সত্যিকার অর্থে প্রকৃত তদন্তটা কিন্তু আসলে আর উঠে আসে। আরো যে তদন্তগুলো হয়েছে ওগুলি থেকে আপনি কি দেখেছেন? আপনি তো সমন্বয়ক ছিলেন, ওই যে বললেন সবগুলি আপনি দেখেছেন। হ্যাঁ, সেখানে র্যাবের যে ছায়া তদন্তটা ছিল, এটা আপনি 90% একুরেট বলতে পারেন।
এই জন্য র্যাবকে অফিসিয়ালি কোনো তদন্ত আর পরবর্তীতে প্রোগ্রেস করতে দেয় নাই। তাদের ছায়া তদন্ত এটা তারা সরকার থেকে পরে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, সেনাবাহিনী আর জাতীয় কমিটির একটা তদন্ত ছিল, এগুলা হচ্ছে আপনার ওভারভিউ দ্বারা চেষ্টা করছেন। রাজনৈতিক নেতাদেরকে সেভাবে তারা প্রশ্ন করেন নাই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেভাবে তারা প্রশ্ন করেন নাই। অনেকটা আদর আপ্যায়ন এবং যে তাদের মতামত জানতে চাইছেন, কিন্তু তাদের ইনভলভমেন্টের যে প্রুফ আছে, সৈনিকরা, সেই বিডিআর সৈনিকরা যেসব তথ্য দিচ্ছে বা তৎকালীন র্যাব যে মোবাইল কল লিস্ট বা অন্যান্য বিভিন্ন প্রুফ কল রেকর্ড থেকে যেগুলা বের হয়েছে, সেই সব নিয়ে তাদেরকে কোনো প্রশ্ন করেনি যে গভর্নমেন্টের যে গভর্নমেন্ট। এমনকি আপনার এই ধরনের একটা বিদ্রোহ বা এই ধরনের একটা গণহত্যা পরিকল্পনা বিডিআর এর যে সৈনিকদের তরফ থেকে যে কথাগুলো বেরোয় আসছে, যে এইটার পরিকল্পনা শুরুই হয়েছে নভেম্বর মাস থেকে 2008-এর। ওকে, সো বাংলাদেশে যে কোনো রাষ্ট্রীয় বাহিনী, এবং দ্যাট টু বি ইনসাইড দ্য ঢাকা পিলখানা বিডিআর হেডকোয়ার্টারে একটা ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের একটা কিলিং হবে বা এই ধরনের একটা চক্রান্ত হচ্ছে, এটা আপনার ডিজিএফআই জানবে না, ডিবি জানবে না, এসবি জানবে না, পিলখানার অভ্যন্তরীণ যেটা রাইফেল সিকিউরিটি ইউনিট যেটা ছিল, আরএসইউ ছিল, সে জানবে না, র্যাব ইন্টেলিজেন্স জানবে না, এনএসআই জানবে না, আপনার 6টা গোয়েন্দা সংস্থার একটা গোয়েন্দা সংস্থা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলমোস্ট 4 মান্থস কিছুই জানবে না। দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না। বলা হয় যে তখন ওই যে লিফলেট বিতরণ করেছিল, এটা দিস ইজ অ্যাবসার্ড। শুধু তো লিফলেট না, আপনার তাপসের সাথে তাদের একাধিক মিটিং করেছে, নানকের বাসায় মিটিং করেছে, শেখ সেলিমের বাসায় একাধিকবার মিটিং করেছে, তোরাব আলীর বাসাতে আয়োজন করা হয়েছে, কসাই পর্যন্ত ভাড়া করা হয়েছে যে স্লটার কিভাবে করা হবে, মাংস কেটে সেগুলাকে যাতে ট্রেস করতে না পারে। এভরিথিং ওয়াজ রিভিল দ্যাট টাইম। কসাইকে 10,000 টাকাও দেওয়া হয়েছে সেই সময়। তো সেটা যদি আমাদের সেই সময় গোয়েন্দা সংস্থার দায়িত্বরত যারা ছিল, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যারাই ছিল, তারা যদি বলে আমরা জানি না, ইজ অ্যাবসোলিউট লাই। প্রত্যেকে জানে এবং প্রত্যেকে এই ষড়যন্ত্রের অংশীদার। এভরিবডি শুড বি টেকেন টু দ্য টাস্ক, এভরিবডি। বলা হয় ইন্ডিয়া জড়িত। আপনাদের ওই তদন্তে কি ওইগুলি এসেছিল? সরাসরি এবং আপনি একটা যে আপনি তানভীর হায়দার নূরের কথা বললেন, ওনার স্ত্রী, উনি বলেছেন যে উনি নিজ কানে হিন্দি ভাষায় কথা শুনেছে। এই বিষয়গুলি যদি আপনি বলতেন। এই বিষয়টাতে আমি সরাসরি মন্তব্য করতে চাই না, কারণ ভাবি হয়তোবা একটা দীর্ঘ ট্রমা এবং ওনার ফ্যামিলির একটা দীর্ঘ ট্রমার মধ্যে দিয়ে উনি গিয়েছেন, এবং উনি যখন বের হয়ে আসছিলেন আমি কিন্তু তখন ছিলাম, এবং সেই সময় কিন্তু উনি একটা ট্রমাটাইজড ছিলেন। এবং আনফর্চুনেট ইজ দ্যাট হায়দার ভাইয়ের লাশ সম্ভবত আসলে একটু পাওয়া যায়নি। দ্যাট ইজ ফ্যাক্ট, দ্যাট ইজ ফ্যাক্ট। এবং ওনার নামে আসলে যাকে কবর দেওয়া হয়েছে উনি হায়দার কিনা, দ্যাট ইজ এভরি ডাউট। এবং এটা বোধহয় উনি আপনাদেরকে বলেছেন কিনা আমি জানি না, বাট দ্যাট ইজ ফ্যাক্ট। এবং উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে উনি হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন, আসলে এটা আমরা সে সময় আমরা যারা তদন্ত কার্যে ছিলাম বা এর পরবর্তীতে আমরা যারা পিলখানায় গিয়েছি টু রেস্কিউ বা পুরো জিনিসগুলা তদন্ত করতে বা জিনিসগুলাকে স্টেবিলাইজ করতে, আমরা আসলে এই ধরনের স্টেটমেন্ট আমরা পাইনি তখন। বাট আমি এই ব্যাপারটাতে এই জন্য সরাসরি আমি হ্যাঁ বা না কোনোটা আমি মন্তব্য করতে পারবো না। তবে আমরা কিছু এলিমেন্ট পেয়েছিলাম যেটা দিয়ে, কারণ আমি এই কথাগুলাই বলবো যে দোজ হ্যাজ প্রুফস। এমন কোনো কথা আসলে এই সময় সারফেসে আসা উচিত না যেটার কোনো প্রমাণ নেই, এভিডেন্স নেই। কারণ আমার একটা স্টেটমেন্ট দ্যাট ক্যান ক্রিয়েট মেনি বাবলস, মেনি কনফিউশনস। সো আপনি যে প্রসঙ্গটা বললেন ভারতের ইনভলভমেন্ট, আমরা কিছু এলিমেন্ট পেয়েছিলাম যাতে মনে হয়েছে যে এখানে বাইরে থেকে কেউ এসেছিল, দ্যাট ইজ কনফার্ম। কিরকম এলিমেন্টস? এবং সেই এলিমেন্টসে যেগুলা পেয়েছিলাম সেগুলা আমাদের বাংলাদেশের কোনো সামরিক বা অর্ধসামরিক বাহিনী সেগুলা ব্যবহার করে না। ভারতীয় বাহিনী, আমরা রাইফেলের 2-3টা সিলিং পাওয়া গিয়েছিল, যেটা রাইফেলের সিলিং যেটা থাকে
তো একটা বাইনোকুলারের মতো পাওয়া গিয়েছিল। আরো এরকম টুকটাক কিছু জিনিস আমরা এভিডেন্স প্রুফ হিসেবে আমরা পেয়েছিলাম, এবং আমরা যখন বিডিআর এর রেকর্ডগুলো আমরা যখন চেক করছিলাম, যেটা আসলে প্রত্যেকটা অস্ত্র বা প্রত্যেকটা ইকুইপমেন্টের কিন্তু আমাদের একটা রেজিস্টার থাকে, সবকিছু থাকে, মডেল নাম্বারটা সহ। তো এটা আমাদের কোনো ম্যাচে হয়নি তখন, না ম্যাচ করেনি। এবং পরবর্তীতে আমরা যখন ফার্দার ডিগ আউট করেছিলাম, যে তখন আমরা দেখলাম যে না, এই জাতীয় জিনিস টোটাল বিডিআর সাথে ম্যাচ করে না। লেটস সি আর্মি, কারণ আর্মি তো আমরা পরে ঢুকছিলাম সেখানে উইথ উইপেন্স এন্ড এভরিথিং। আর্মিতে তো আমরা এটা ইউজ করি না, এই মডেলের জিনিস আমরা ইউজ করি না। সো এরপরে যখন আমরা একটু ফার্দার ডিগ আউট করলাম, তখন এটা আসলে দেখলাম যে এটা আসলে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বিএসএফ এরা ইউজ করে, নট আস। এবং পরবর্তীতে এটা নিয়ে যাওয়া হয় আর্মি হেডকোয়ার্টার থেকে, এই জিনিসগুলা নিয়ে যাওয়া। আমি জানি না এখন সেটা কিভাবে বা কি স্টেজে আছে। এতটুকু আমরা পেয়েছিলাম। আর আরেকটা জিনিস যেটা মিডিয়া থ্রোতে আমরা জানতে পেরেছি, এবং বেশ কিছু বিডিআর সৈনিকের থ্রোতে অনেকের জবানবন্দিতে আসছে, যে একটা মাইক্রোবাস ভর্তি প্রায় 10-15 জন যারা ছিল, যে দে ওয়ার নট বিং আইডেন্টিফাইড হু আর দে, এবং তাদের চুল একটু লম্বা ছিল। ইউজুয়ালি তো আপনি তো জানেন যে সামরিক বাহিনী বা তাদের চুল ছোট থাকে বা থাকে, এবং তাদের পরিচয় বা তাদেরকে ঠিক চিনতে পারে না, এবং তারা সবাই একই ধরনের একটা কাপড় মাথায় বাঁধা ছিল। তো এর দ্বারা প্রমাণিত কাপড়, রেড সামথিং। সো এইগুলা আপনার সাবস্টেন্সিয়াল এভিডেন্স প্রুফ করে দেয়ার আর সাম গ্রুপ অফ পিপল, সাম এলিমেন্টস অফ পিপল কেম ফ্রম আউটসাইড। বাট আপনি যদি কনক্লুসিভলি বলতে চান whether it is India or not, this is a big question mark. ওকে, আরেকটা জিনিস অনেকে হয়তো বা অ্যাভয়েড করছে, the event of incident and the time of incident. বাংলাদেশে যতগুলা বিডিআর ব্যাটালিয়ন আছে, বিওপিতে আছে, স্পেশালি বিওপিতে যেগুলো আছে, অলমোস্ট 90% বিওপিতে ইন্ডিয়ান বিএসএফ তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করছে। আচ্ছা, কারণ আমি নিজেও বিডিআর এ সার্ভ করছি, তো আমাদের হাই ফ্রিকোয়েন্সি চ্যানেলে বিএসএফ এর সাথে যোগাযোগ হয় বিভিন্ন ম্যাটার্স, ইয়েতে ডিসপিউটে বা বিভিন্ন ম্যাটার্স। এবং সেই পিরিয়ডে 25 এবং 26 তারিখে তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন সিগন্যাল মেসেজের মাধ্যমে, হাই ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তারা আমাদের বিডিআর সৈনিকদেরকে নানা ধরনের গুজব দিয়েছে, এবং তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যেন তারা সেই সব ব্যাটালিয়নে যেন বিদ্রোহ করে, আর্মি অফিসারদেরকে যেন কিলিং করে। এবং এই কারণেই কিন্তু আপনার বাংলাদেশের অলমোস্ট অল দ্য ব্যাটালিয়নে একই সাথে কিন্তু বিদ্রোহটা হয়েছে, যদিও কেউ কিলিং হয় নাই, বাট দেয়ার ওয়াজ দ্য মিউটিনি, এবং আর্মি অফিসারদেরকে সেই জায়গাটা ছেড়ে আসতে হয়েছে, বিকজ দে আর বিং ইনস্টিগেটেড বাই দ্য বিএসএফস, বাই দ্য ইন্ডিয়ান পিপল। সো আমি ইন্ডিয়ান ইনভলভমেন্ট যে একদম নাই সেটা আমি রুল আউট করি না। আন্ডার হুইচ অথরিটি বিএসএফ হ্যাড ডিড ইট, তারা এটা করেছে কোন অথরিটিতে? একটা সৈনিক তো ইচ্ছা করলে আপনি হাই ফ্রিকোয়েন্সি রেডিও দিয়ে কমিউনিকেট করবেন আরেক দেশের, ডেফিনেটলি হি হ্যাজ গট পারমিশন ফ্রম হিজ সুপিরিয়র অথরিটি, রাইট? সো বিদ্রোহের দে ওয়ার দ্য পার্ট, বাট এক্সাক্ট পিলখানাতে তারা ঢুকেছে কিনা বা তারা ঢুকে নাই, এইটা আমি আপনাকে কনক্লুসিভলি বলতে পারবো না। অ্যাজ আমার কাছে ওই দুইটা এভিডেন্স ছাড়া আমার কাছে আর কোনো এভিডেন্স আমার চোখে আর আসেনি। বলা হয় এরপরে বিডিআর সৈনিক যারা আছে তারা তো অনেক ইন্টারভিউ দিয়েছিল, এবং তাদেরকে পরবর্তীতে দেখা গেছে তারা মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে বা সুইসাইড করেছে, এরকম। একজন হচ্ছে যিনি বিডিআর মসজিদের ইমাম ছিলেন, পেশ ইমাম, এবং আর দুইজন বিডিআর সৈনিক যারা ছিল, দে ওয়ার দ্য ভাইটাল উইটনেস, তারা অনেক কিছু দেখছে, স্পেশালি ইমাম সাহেব, এবং তাদের 3 জনের মৃত্যুটাই খুব রহস্যজনক। এবং মোর ইন্টারেস্টিংলি, এই তাদের মৃত্যু হওয়ার পরে তাদের লাশ খুব দ্রুততার সাথে দাফন করা হয়েছে, এবং এইটা নিয়ে ফার্দার কোনো ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়নি। একটা ভিডিও এখনো আছে, এটা আছে যে আপনি যদি দেখেন যে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, কিন্তু তার পা মাটির সাথে লেগে আছে। তখন এই রিপোর্টগুলো হয়েছিল, আমি তখন পিলখানাতে সার্ভিস করে, এইগুলা তখন সেই সময় যে ডিজি বিডিআর জেনারেল মইনুলকে জানানো হয়েছিল, বাট হি ওয়াজ সেড দিস ইজ নট ইওর ম্যাটার,
দিস ইজ পুলিশ ম্যাটার্স। আচ্ছা, পেশ ইমামের স্টেটমেন্টটা কি ছিল? ওনার স্টেটমেন্টটা ছিল এটা যে উনি যেহেতু জুম্মার নামাজ পড়াতেন বিডিআর মসজিদের ভিতরে, উনি বলেছিলেন যে ব্যারিস্টার ফজলুল তাপস প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে ডিসেম্বর মাসে উনি বিডিআর সৈনিকদের সাথে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মসজিদের ভিতরে মিটিং করতেন। এটা উনি সরাসরি বলেছেন, এবং সেখানে উনি এটাও বলেছেন যে যেসব সৈনিকদের সাথে উনি মিটিং করতেন এমন অনেক সৈনিককে উনি সরাসরি কিলিং এর সাথে দেখেছেন। আরো যে 2 জন মারা গেছে তাদেরকে কেন মারা হয়েছে বলে মনে হয়? এক্স্যাক্টলি আমার আসলে ওই 2টা স্টেটমেন্ট মনে নাই, বাট এতটুকু আমার মনে আছে যে তাদের প্রত্যেকের স্টেটমেন্ট থেকে বেশ কিছু পলিটিক্যাল যারা ইনভলভ আছেন তাদের নামগুলা প্রথম চলে আসছিল, বের হয়েছিল, এবং আরো বেশ কিছু সেন্সিটিভ ইনফরমেশন এখান থেকে আসছিল। এই জন্য আমরা তখন রিকোয়েস্টও করেছিলাম যে ওনাদেরকে আইসোলেটেড করে রাখার জন্য, এবং দে ওয়ার বিং কিলড অর সো কল্ড সুইসাইডেড ওয়ান্স দে ওয়ার কেপ্ট ইন আইসোলেটেড ওয়ে। মানে যখন আমাদের তাদের নিরাপত্তা দিয়ে তাদেরকে রাখার কথা, আসলে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে হত্যা করতে দিচ্ছি। ওদের ইয়েটা আপনার কি মনে হচ্ছে সুইসাইড করেছিল? আমার যতটুকু মনে হয় যে মানে সব বেশিরভাগই একজনের বলা হয়েছিল হার্ট অ্যাটাক করছে। উনি ইমাম সাহেব, এবং সে হার্ট অ্যাটাক করার গল্পটা ডিফারেন্ট। এটা আপনি তার ফ্যামিলির সাথে কথা বলে আরো ডিটেল জানতে পারবেন, কারণ কিছু মাস 2 আগে তার মেয়ের সাথে আমার কথা হয়েছিল যে তাকে মনিরুল ইসলাম তুলে নিয়ে গেছিল ডিবির মনিরুল ইসলাম, হ্যাঁ, এবং আবুল কাহার আকন এবং মনিরুল ইসলাম তুলে নিয়ে গেছিল। উনি যখন যান উনি তখন ওনার ওয়াইফকে বলে গেছিলেন যে আমাকে ওনারা ডাকতেছে, আমি যাচ্ছি। এরপরে লাশ ফেরত দেয় এবং তারা বলে যে এটা হার্ট অ্যাটাক, এবং তার মেয়ে আমাকে যতটুকু বলেছিল সেই লাশের কিছু দেখতে দেয়নি, তাড়াহুড়া করে সেটা দাফন করা হয়েছে।